আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, শেখ হাসিনা সরকারের পতনের পূর্বে বাংলাদেশে যেভাবে একটা ভারত বিরোধী মনোভাব জাগ্রত হয়েছিল এবং ভারত বিরোধী রাজনীতি তখন তুঙ্গে চলে গিয়েছিল। ভারতের বিরুদ্ধে যে কোনো একটা কথা বললে বা ধরুন একটা দান বাক্স ফেলা হতো যে যদি এটা ভারত বিরোধী দান বাক্স, এখানে আপনি ১ টাকা দিলে আমরা খুশি হব। সেক্ষেত্রে প্রতিটি মানুষ দৈনিক কোটি কোটি টাকা সেখান থেকে আয় করতে পারত। তো এই যে ভারত বিরোধী যে ন্যারেটিভটি শেখ হাসিনার পতনের ১ বছর আগের থেকে প্রবল আকার ধারণ করে, তারও ১ বছর আগের থেকে এটা শুরু হয়, অর্থাৎ ২০২২ এবং ২৩ সনে ২০২২ এবং ২৩ সনে এটা ফর্ম হয়, যেটাকে বলা হয় ঘৃণা, হেট্রেড। এটা অর্গানাইজ হয় ২০২৩ সনের মাঝামাঝির সময়, আর এটার ফলে শেখ হাসিনা সরকারের পতন ঘটে আগস্ট মাসে। আমাদের দেশে যেটা হয়, যখন ভারত বিরোধী প্রচারণাটা খুব প্রবল হয়, এটা আমাদের জাতীয় জীবনে একটার পর একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। কখনো ভারতের প্রো ইন্ডিয়ান যে পক্ষ আছে তাদেরকে ভ্যানিশ করে দেয়, কখনো এন্টি ইন্ডিয়ান যে শক্তিটা আছে সেই শক্তিটাকে শেষ করে দেয়। আমি ইতিহাসে কয়েকটা ঘটনা বলি। ১৯৬৬ সন থেকে ৬৯ পর্যন্ত প্রচণ্ড ভারত বিরোধী একটা, যাকে বলা হয়, ন্যারেটিভ তৈরি করা হলো। প্রচণ্ড ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি করা হলো এবং ঠিক ওই সময়টাতে পাকিস্তান সরকার এই ভারত বিরোধী ন্যারেটিভকে কাজে লাগার জন্য আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করলো বঙ্গবন্ধুর বিরুদ্ধে। আচ্ছা, এর আগে 1965-এ পাকিস্তানের সাথে ভারতের যে যুদ্ধ হলো, সেই যুদ্ধ তার প্রেক্ষিতে ৬৬-র যে আন্দোলন, সেই আন্দোলনটা পাকিস্তানের বিরুদ্ধে হলো। আর পাকিস্তান সেই আন্দোলন থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য এখানে বিনিয়োগ করে একটা ভারত বিরোধী মনোভাব প্রচণ্ডভাবে তারা ছড়িয়ে দিল। ওই সময়টিতে বাংলাদেশি জাতীয়তাবাদ বা বাঙালি জাতীয়তাবাদকে তুলে ধরার জন্য যেভাবে কতগুলো পত্রিকা ছিল, তদ্রূপ পাকিস্তানি ন্যারেটিভগুলো প্রচার করার জন্য অসাধারণ জনপ্রিয় কতগুলো পত্রিকা ছিল, যেগুলো ভারত বিরোধী কিন্তু অনেক জনপ্রিয় ছিল। যেমন পূর্বদেশ, যেমন দৈনিক আজাদ, এই পত্রিকাগুলো ভীষণ রকম জনপ্রিয় ছিল। আর ইত্তেফাক তখন বঙ্গবন্ধু বা আওয়ামী লীগকে সাপোর্ট করত। ও অবজারভার ছিল। তো তারা কি করতো, কৌশলে পাকিস্তানকে সমর্থন করতো না, কিন্তু ভারত বিরোধী একটা ন্যারেটিভ তৈরি করতো। এবং এই ন্যারেটিভটা যখন একেবারে খুব তুঙ্গে গিয়ে পৌঁছে গেল, তখনই ৬৯-এর গণ অভ্যুত্থান হয়ে গেল। তো যখন ৬৯-এর গণ অভ্যুত্থান হয়ে গেল, ঠিক সেই সময়টাতে দেখেন সেই গণ অভ্যুত্থানটাকে ৭১-এর মুক্তিযুদ্ধে নিয়ে গেল। এরপর বঙ্গবন্ধুর জামানাতে কে কত ভারত প্রেমী হতে পারে? জাসদ ভারতপ্রেমী, সর্বহারা পার্টি ভারতপ্রেমী, মুজিব বাহিনী ভারতপ্রেমী, বাকশাল ভারতপ্রেমী, আওয়ামী লীগ ভারতপ্রেমী, ছাত্রলীগের ২ থেকে ৩টে গ্রুপ সবাই ভারতপ্রেমী। এবং এই ভারতপ্রেমীরা নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি, মারামারি, কাটাকাটি করে ৭৫-এর ১৫ই আগস্ট অনিবার্য করে ফেলল। ৭৫-এর ১৫ই আগস্ট অনিবার্য করার পরে এরপরে যারা ক্ষমতায় আসলো তারাও ভারত বন্ধু। মানে ভারত তখন ওই গ্রুপটিকে বাদ দিয়ে দ্বিতীয় রেঞ্জের যারা প্লেয়ার আছে, খন্দকার মোশতাক, তাদেরকে নিলেন। পরবর্তীতে যা কিছু হলো, ৭ই নভেম্বর হলো, কর্নেল তাহের ছিল, যা কিছু ছিল, তারা সবাই কিন্তু যাকে বলা হয়, প্রথমে তারা ভারতের দ্বারা জাসদ ইনফ্লুয়েন্স হয়েছে, আবার তাদের মধ্যে একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট কর্নেল তাহেরের নেতৃত্বে গড়ে উঠল। এবং এই নেতৃত্বটা যখন সেই ভারতীয় রাষ্ট্রদূত, মানে যাকে বলা দূতাবাস আক্রমণ করলো এবং সমর সেনকে, রাষ্ট্রদূত, তাকে অপহরণের চেষ্টা চালালো এবং স্পট বেশ কয়েকজন কর্নেল তাহেরের লোক মারা গেল। সঙ্গে সঙ্গে ৭ই নভেম্বর ঘটে গেল, কর্নেল তাহের ফেল করলো, এলো ভারত। জিয়া রহমানের জামানাতে একই অবস্থা। জিয়া রহমান আসলেন, তিনি আসলেন বাই অ্যাক্সিডেন্ট, বাই সিচুয়েশন, বাই চান্স।
এবং এটাকে তিনি ম্যাটেরিয়ালাইজ করলেন এবং ম্যাটেরিয়ালাইজ করতে গিয়ে তাকে সাহায্য করলো আমেরিকা, তাকে সাহায্য করলো আইএসআই পাকিস্তান। পরবর্তীতে তিনি ভারতেরও সহযোগিতা পেলেন, ফলে ইট ওয়াজ ভেরি গুড টাইম। কিন্তু প্রথম সমস্যাটা হয়ে গেল ফারাক্কা নিয়ে, এবং ফারাক্কা নিয়ে যখন সমস্যা হলো তখন এবং দ্বিতীয় সমস্যা হলো জামাত নিয়ে। জামাত এবং ফারাক্কা নিয়ে এই দুটো সমস্যা জিয়াউর রহমান সাহেব প্রাণান্ত চেষ্টা করলেন মিটমাট করার জন্য। তিনি একদিকে এই সমস্যাটা সমাধানের জন্য ভারতের উপর চাপ দেওয়ার জন্য মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে নামিয়ে দিলেন, আর জামাত এবং পাকিস্তানপন্থীদের যে অগ্রযাত্রা বা তাদের যে দাপট, এটাকে বন্ধ করার জন্য তিনি ওই জামানাতে আহলে সুন্নাত ওয়াল জামাত, এখন বিএনপির অনেক লোক এই জিনিসগুলো বলতে পারবেন না, আহলে সুন্নাত ওয়াল জামাত তাদেরকে তিনি প্রমোট করলেন। আপনাদের মনে আছে যে, এবং ওই সময়টাতে কওমি ঘরানার যারা আলেম তাদেরকে তিনি মাঠে নামিয়ে দিলেন। এই কওমি ঘরানার আলেমদের মধ্যে যিনি আলেমকুল শিরোমণি তিনি ছিলেন হাফিজ হুজুর, তাকে বটগাছ মাকড়ায় তিনি দাঁড়ালেন। এবং ওই সময়টাতে আপনাদের যাদের মনে আছে যে মানে বটগাছ মাকড়া এবং হাফিজ হুজুরকে নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছিল, এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে মনে হয় যেন হাফিজ হুজুরই জিয়াউর রহমানকে পরাজিত করে রাষ্ট্রপতি হয়ে যাচ্ছেন। এবং 2012 সনের সেই শাপলার পরে আহমদ শফি হাটহাজারী মাদ্রাসা যতটা লাইমলাইটে এসেছিল তার সাথে অনেক বেশি লাইমলাইটে এসেছিল জিয়াউর রহমান এবং হাফিজ হুজুর ওনারা যখন ইলেকশন করেছিলেন। ওই তখন এই কওমি ঘরানার আলেমদেরকে রাজনীতির মূল ধারায় তিনি নিয়ে আসলেন। তাহলে জামাতের মধ্যে যারা আবার আলিয়া, সেই আলিয়া মানে কওমি ঘরানা যারা এন্টি জামাত, আর জামাতের মধ্যে তারা সাধারণত আলিয়া ঘরানার যারা আলিয়া মাদ্রাসায় পড়েন, তো এই ঘরানার আলেমদের মধ্যে জামাতের প্রভাব ছিল এবং তাদের মধ্যে একটা বিভেদ তৈরি করার জন্য জিয়াউর রহমান সাহেব এই মাওলানা মান্নান সাহেব ইনকিলাবের যে মালিক, তার নেতৃত্বে জমিয়াতুল মুদাসসিরিন এটা প্রতিষ্ঠিত হলো। এবং মাওলানা মান্নান এইরকম সংগঠনটাকে এতটা শক্তিশালী করে ফেললেন যা কিনা জামাতের মুহূর্তের মধ্যে জামাতের যে ক্ষমতা স্টপ করে দিল। মাওলানা মান্নান এবং জমিয়াতুল মুদাসসিরিন পাওয়ারফুল হয়ে গেল এবং এরশাদের জামানাতে সেই ইনকিলাবের অগ্রযাত্রা এবং তিনি যে ধর্মমন্ত্রী হলেন এরশাদের, এটা একটা ভিন্ন প্রেক্ষাপট। তা বোঝার চেষ্টা করেন কিভাবে রাজনীতিটা ধুমায়িত হলো। এবং এত কিছু করে যেটা হলো সেটা হলো জিয়াউর রহমান সাহেব সম্পর্কে ভারত তাদের বিশ্বাস হারিয়ে ফেলল। দিস দ্য রিয়ালিটি, যে এত খেলতেছে, এত খেলার জন্য তো তাকে দেওয়া হয় না। ওভার অ্যাক্টিং এই যে বঙ্গবন্ধু মারলো, এই কারণে সে ওভার অ্যাক্টিং করছে। ভারত তাকে ওভার অ্যাক্টিং করতে বলেনি। দুর্ঘটনা ঘটলো, জিয়াউর রহমানের মৃত্যু হলো। এরশাদকে ভারত আসলে প্রাণান্ত চেষ্টা করেছে রাখার জন্য, কিন্তু সামহাউ দ্য সিচুয়েশন ইটসেলফ তার বিরুদ্ধে চলে গেছে। কিন্তু এরশাদকে অকুপাই করার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত এরশাদকে কিন্তু ওন করেছে ভারত। এবং ভারতের সাথে বিএনপির 91 সালে খালেদা জিয়ার সরকারের যে সম্পর্ক নষ্ট হয়, যার কারণে তারা ক্ষমতা হারায় মূলত এই এরশাদকে কেন্দ্র করে। এরপর যে 11 হলো, এটাও ওই সময়টাতে যে ভারত বিরোধী যে কর্মকাণ্ড, 10 টাকা অস্ত্র, উলফাদেরকে প্রতিষ্ঠা করা, এই বিভিন্ন কারণে কি হলো, 11 সংগঠিত হলো, বিএনপি ক্ষমতাচ্যুত হলো। আবার আওয়ামী লীগ ক্ষমতা আসলো। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে সেও বড় হতে 2018 সনের পরে আওয়ামী লীগ মনে করলো যে আমরাই আসলে ভারতকে নিয়ন্ত্রণ করব। এটাকে ভারত মনে করলো যে শেখ হাসিনা তাদের সঙ্গে ওভার অ্যাক্টিং করছে। যেভাবে মমতা ব্যানার্জির এই ওভার অ্যাক্টিংয়ের কারণে, অতি আত্মবিশ্বাসের কারণে মমতার পতন হলো, ঠিক সেম ওভার অ্যাক্টিংয়ের কারণে শেখ হাসিনাকে একটা শিক্ষা দিতে চেয়েছিল ভারত। এবং এটা আমরা যারা পলিটিক্যাল অ্যানালিস্ট ছিলাম আমরা অনেকেই কিন্তু এই কথাগুলো মিডিয়াতে ওই সময় বলেছি যে এটা সম্ভব না। যার যেখানে ওই যে জামাতের সাধারণ সম্পাদক যেটা এনসিবির সম্পর্কে বলছেন যে জন্ম নিয়ে বাপের সাথে পাঙ্গা নিও না। যার যেখানে শুরু, যার যেখানে জন্ম, ওই জায়গাটাতে আসলে কখনোই বড়ত্ব দেখাতে না। পিতার কাছে কখনো সন্তান বড় হয় না। তো ভারত এবং আওয়ামী লীগ, সেখানে আসলে ভারত বড় ভাই, আওয়ামী লীগ ছোট ভাই। ভারত যাই বলেন না কেন সেই জিনিসটা মনে প্রাণে
শেখ হাসিনা শেষের দিকে বিশ্বাস করতেন না, এই জন্য তাকে একটা শিক্ষা দেওয়ার দরকার ছিল। ফলে শেষের দিকে তাকে অনেকটা ছেড়ে দেওয়া হয়েছে, আবার যখন দরকার তাকে উদ্ধার করা হয়েছে, কিন্তু দুর্ঘটনা ঘটে গেছে। এখন যারা ক্ষমতায় আছে, ইউনূস সাহেবের সাথে প্রথম দিকে ভারত কিন্তু সম্পর্ক রক্ষা করার চেষ্টা করেছে, কিন্তু সেখানে আইএসআই, তুরস্ক, চীনের যে উপস্থিতি, এটাকে ইউনূস সাহেব আসলে হজম করতে পারেনি। তিনি ওভার অ্যাক্টিং করার চেষ্টা করেছেন, ফলে ভারত তার দরজা বন্ধ করে দিয়েছে। সিমিলারলি এখন একই অবস্থা। বর্তমান সরকারের জন্য ভারত তার যত দরজাগুলোতে সে খোলার জন্য বসেছিল ইউনূসের জমানাতে, সেই সব দরজাগুলো একদিকে বন্ধ হয়ে গেছে। অন্যদিকে যেটা হলো যে বাংলাদেশে ভারত বিরোধী যে প্রচার, প্রোপাগান্ডা, কথাবার্তা সবকিছু সেই শেখ হাসিনার পতন আগে যেভাবে হয়েছিল, তারপর সেই 2004-5 সনে যেভাবে হয়েছিল, 1979-80 সনে যেভাবে হয়েছিল, ঠিক এইভাবে আবার ভারত বিরোধী প্রচারণা তুঙ্গে। বিএনপির লোক বুঝে হোক না বুঝে হোক এই কাজটা করছে, জামাতের লোক তাদের স্বার্থের জন্য এই কাজটা করছে, পাকিস্তান এখানে মদদ দিচ্ছে, দেশের বাইরে যে সকল ইনফ্লুয়েন্সার রয়েছেন তারাও তাদের মতো এই কাজগুলো করছে, করে এখন ওই যে শেখ হাসিনার পতনের আগে 2023-এর আগস্ট থেকে 2024-এর আগস্ট পর্যন্ত যেভাবে বাংলাদেশে একটা ভারত বিরোধী মনোভাব ছিল, ঠিক একই মনোভাব, কিংবা ইউনূসের জমানাতে পুরো সময়টাতে মানুষের মন এবং মননশীলতা যেভাবে ভারতের বিরুদ্ধে মানে ধূমায়িত করা হয়েছিল, উত্তপ্ত করা হয়েছিল, ঠিক একই অবস্থা এখন তৈরি হয়ে গেছে বাংলাদেশে। ফলে এটা কী পরিণতি আমাদের জন্য ডেকে আনতে পারে, কি ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা কি এই যে ভারত বিরোধী যে মনোভাব, জনগণকে একত্র নিয়ে সত্যিকার অর্থে ইনকলাব জিন্দাবাদ করে ভারতকে দেখে দিতে পারবো, নাকি অতীতের সেই যে 1966 থেকে একেবারে 2026 পর্যন্ত আমাদের জাতীয় জীবনে যে দুর্ঘটনাগুলো ঘটেছে, এরকম কোনো দুর্ঘটনার কোনো সম্ভাবনা বা আশঙ্কা আমাদের আছে কিনা? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।